আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুন তোমাদের সবাইকে। আমাদের মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমাদের অনলাইন ক্লাসরুমে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শাহিন আক্তার, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান। তোমরা ইতিমধ্যেই পরিচিতি ক্লাসে জেনেছ সালাউদ্দিন স্যারের কাছ থেকে যে ফিজিক্সে পদার্থবিজ্ঞানে আমরা 3 জন আছি, 2 জন স্যার আর আমি আছি তোমাদের সাথে। স্বাভাবিক সময় হলে কথা ছিল যে জুলাই মাসের 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হওয়ার কথা। সেই ক্লাসরুমে তোমরা সবাই আমাদেরকে সরাসরি দেখতে পেতে, আমরাও তোমাদেরকে পেতাম। তোমাদের সাথে আমাদের যোগাযোগটা ডাইরেক্ট হওয়ার কথা ছিল, কিন্তু বিশ্বজোড়া একটা অস্বাভাবিক পরিস্থিতির কারণে আজকে এই অনলাইন ক্লাসের শরণাপন্ন হয়েছি আমরা। তো যাই হোক, আমাদের ডাইরেক্ট ক্লাসের মতো অনলাইন ক্লাসে তোমাদের সাথে টিচার এবং স্টুডেন্টের মধ্যকার যোগাযোগটা সরাসরি যোগাযোগ হচ্ছে না, বা অনেক বেশি ফ্রুটফুল না হলেও তারপরে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব, যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে আমরা প্রাণ চেষ্টা করব এই অনলাইন ক্লাস থেকে, এই ভিডিও বা রেকর্ড ক্লাসগুলো থেকে যতটুকু ফায়দা হাসিল করা যায়, যতটুকু গ্রহণ করা যায়। টিচারদের পক্ষ থেকেও আপ্রাণ চেষ্টা থাকবে তোমাদের প্রয়োজন যতটুকু সম্ভব তোমাদেরকে এফোর্ট দেওয়ার জন্য, আর তোমরাও ঘরে বসে আপ্রাণ চেষ্টা করবে কিছু গ্রহণ করার জন্য। আল্লাহর ইচ্ছে আবার সব কিছু স্বাভাবিক হয়ে গেলে ইনশাল্লাহ আমরা আমাদের ক্লাসরুমগুলোতে পরস্পরকে আমরা দেখতে পাবো এবং ডিরেক্টলি আমরা নিজেদের মধ্যে নিজেদের ভাব বিনিময় এবং কথাবার্তা বিনিময় করতে পারবো আমরা ইনশাল্লাহ। তো ততদিন পর্যন্ত এই অনলাইন ক্লাসরুম ছাড়া তো আর উপায় নেই, আমাদের ভিডিও ছাড়া আমাদের আর উপায় নাই। আমরা এভাবেই আমাদের ক্লাসগুলো নিতে থাকবো ইনশাল্লাহ। তবে তোমাদের জন্য আরেকটা সংবাদ হচ্ছে যে একটা করে লাইভ ক্লাস পাবো। সেই লাইভ ক্লাসে তোমরা পুরো সপ্তাহে যে পড়াগুলি ভিডিও থেকে পাচ্ছ, রেকর্ড ক্লাস থেকে পাচ্ছ, সেই পুরো সপ্তাহের পড়াগুলিতে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে লাইভ ক্লাসে তোমরা এই কোশ্চেনগুলি টিচারকে করতে পারবে। তো ঠিক আছে, আমরা আপাতত এভাবেই তাহলে পড়াশোনাটা চালিয়ে যাব ইনশাল্লাহ, যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হয়। আর আল্লাহর কাছে আমরা সবাই মিলে দোয়া করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্লাসরুমগুলি আমাদেরকে ফিরিয়ে দেন, আমরা যাতে প্রত্যক্ষভাবে তোমাদের সামনে যেতে পারি বা তোমরা আমাদের সামনে আসতে পারো। আল্লাহ যেন খুব দ্রুত সেই ব্যবস্থা করে দেন। আচ্ছা, তোমরা সালাউদ্দিন স্যারের কাছ থেকে শুনেছ যে আমরা 3 জন আছি ফিজিক্স ডিপার্টমেন্টে মতিঝিল মডেল কলেজে। তো আমরা আমাদের মধ্যে যে সিলেবাস ভাগাভাগি করে নিয়েছি সেই অনুযায়ী আমার সাথে তোমরা পড়বে। সর্বপ্রথম যে অধ্যায়টি পড়বে তোমাদের ফার্স্ট পেপারের, সেটা হচ্ছে তোমাদের 10ম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। তো আমরা একদম প্রাথমিক কিছু আলোচনা আমি করব, যেগুলো তোমরা কিছু কিছু জিনিস 9-10-ও পড়ে এসছো, 9ম 10ম শ্রেণীতেও তোমরা কিছু জিনিস পড়ে এসছো, সেগুলো নিয়ে আমরা একদম প্রাথমিক কিছু আলোচনা আজকে তোমাদের সাথে করব। চলো আমরা শুরু করি। আমাদের অধ্যায়টির নাম হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। আমরা 8, 9, 10 এই 3 বছরে আমরা পদার্থ সম্পর্কিত যেই জ্ঞান অর্জন করেছি, সেখানে আমরা দেখেছি পদার্থগুলা মূলত 3 ধরনের হয়, প্রধানত 3 ধরনের হয়: কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থ। তাহলে গ্যাস হচ্ছে পদার্থের ভৌত অবস্থাগুলির একটি। কঠিন পদার্থে আমরা জেনেছি, 9-10-এ আমরা জেনেছি কঠিন পদার্থের অণুগুলা পরস্পরের খুব ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে, পরস্পরের খুব কাছাকাছি থাকে, ফলে এদের মধ্যকার আন্তঃআণবিক শক্তিটা, আন্তঃআণবিক বলটা অনেক বেশি হয় এবং এরা কঠিনভাবে পরস্পরের সাথে আবদ্ধ থাকে। ফলে এই কঠিন পদার্থগুলির নির্দিষ্ট আকার থাকে এবং আয়তনও থাকে, আর এদেরকে সহজে পরস্পর থেকে আলাদা করতে হলে বল প্রয়োগ করতে হয়। আর তরল পদার্থগুলোর অণুগুলাতে এই আন্তঃআণবিক বল বা অণুগুলার যে পারস্পরিক বল, এই আকর্ষণ বলটা থাকে কম্পারেটিভলি কম, কঠিন পদার্থের তুলনায় কম্পারেটিভলি বা তুলনামূলকভাবে কম থাকে। ফলে এই তরল পদার্থের নির্দিষ্ট আকার নাই, তবে আয়তন থাকে, আর আকার না থাকার কারণে তাকে এক পাত্র থেকে আরেক পাত্রে ঢালা যায়। হ্যাঁ, খুব সহজেই আমরা ঢেলে ফেলতে পারি বা প্রবাহিত করতে পারি। এই হচ্ছে কঠিন এবং তরলের বেলায়। আর গ্যাসীয় পদার্থের যে অণুগুলা
আমরা প্রসঙ্গত এখানে বলে রাখি, অণু হচ্ছে পদার্থের সেই ক্ষুদ্রতম কণা যেটাতে, যে ক্ষুদ্রতম কণাটিতে, ক্ষুদ্রতম অংশটিতে পদার্থের সব গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। আচ্ছা, গ্যাসীয় পদার্থের এই যে অণুগুলা, এই অণুগুলার মধ্যকার যে দূরত্ব, এই দূরত্বটা কঠিন এবং তরলের তুলনায় অনেক বেশি থাকে। এই ডিস্টেন্সটা অনেক বেশি হওয়ার কারণে এই অণুগুলার মধ্যে কোনো রকম আকর্ষণ বল কাজ করে না, আকর্ষণ বল নেই বললেই চলে এদের। এবং গ্যাসের শক্তি হয় সাধারণত, অণুগুলো যে ছোটাছুটি করে, এই ছোটাছুটির কারণে যে গতিশক্তি গ্যাস পায়, এবং এই নির্দিষ্ট দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে গ্যাসীয় পদার্থের আকার এবং আয়তন কোনোটাই থাকে না। এবং এদের মধ্যে, এই গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে কোনো রকম আকর্ষণ বল নাই বললেই চলে, খুব সামান্য, এটা নাই বললেই চলে। যখনই কোনো পদার্থকে তাপ দেয়া হয় তখন তাপ প্রয়োগের ফলে কঠিন এবং তরল পদার্থের যে পরিবর্তন হয় সেটা আমরা 9 10-এ পড়েছি। আমরা দেখেছি তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের দৈর্ঘ্যের পরিবর্তন হয়, প্রস্থের পরিবর্তন হয়, তার ক্ষেত্রফলের পরিবর্তন হয় এবং আয়তনেরও পরিবর্তন হয়। আর তরল পদার্থের যেহেতু আছেই শুধু আয়তন, তার আয়তনের পরিবর্তন হয়। এখন গ্যাসীয় পদার্থের বেলা কি হবে তাহলে? তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থ যখন তাপ গ্রহণ করে তখন তার কোন জিনিসটার পরিবর্তন ঘটে? আমরা তো দেখেছি গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকারও নয়, আয়তনও নেই। তাহলে কি হয় এখানে? এই বিষয়ে তাপ প্রয়োগের ফলে গ্যাসীয় পদার্থের চরিত্রের কোনো পরিবর্তন হয় কিনা, এই বিষয়টা নিয়ে চিন্তা গবেষণা করেছেন অনেক বিজ্ঞানী, বিশেষ করে সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝিতে। সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝিতে বিভিন্ন বিজ্ঞানী যেমন রবার্ট বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, ডাল্টন, রেনো, এই সমস্ত বিজ্ঞানীরা এই বিষয়ে বিস্তর গবেষণা করেছেন এবং তারা এই গ্যাসীয় পদার্থ যখন তাপ গ্রহণ করে তখন তার কি পরিবর্তন হয় এই সম্পর্কিত 3টা সূত্র আমাদের সামনে দাঁড় করিয়েছেন। এই সূত্রগুলোকে আমরা বলে থাকি গ্যাসের সূত্র। তাহলে এইটুকুন থেকে আমরা কি জানতে পারলাম? যে গ্যাসীয় পদার্থ যখন তাপ গ্রহণ করে বা তাকে যখন তাপ দেওয়া হয় তখন এই পদার্থের কি পরিবর্তন ঘটে? এই পদার্থের পরিবর্তন ঘটে যেহেতু এর কোনো আকার আয়তন নাই, নির্দিষ্ট কোনো আকার নাই, তাহলে আকারের প্রসঙ্গ এখানে আসে না। আয়তনটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর গ্যাসের ক্ষেত্রে। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে চাপ। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আয়তন থাকবে, নির্দিষ্ট আয়তন না থাকলেও তার একটা আয়তন আছে, কিন্তু আয়তনের পাশাপাশি গ্যাসের যে চাপ, এই চাপটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং চাপ, প্রেসার থেকে যাকে আমরা পি দিয়ে লিখি, আয়তন ভি এবং পরম তাপমাত্রা টি, এই 3টা রাশি গ্যাসীয় পদার্থের জন্য খুবই ইম্পর্টেন্ট। কোনো গ্যাসকে ডেসক্রাইব করতে হলে আমার এই 3টা রাশি জানতে হবে। গ্যাসটি কি পরিমাণ চাপে আছে, তার আয়তন কত এবং তার পরম তাপমাত্রা কত। এই 3টা রাশি জানা থাকলে আমরা একটা গ্যাসকে কমপ্লিটলি ডেসক্রাইব করতে পারবো। এখন এই বিজ্ঞানীরা গবেষণা করে দেখিয়েছেন যে এই 3টা কোয়ান্টিটি, এই 3টা রাশিকে বলা হয় তাপগতীয় চলরাশি অথবা তাপগতীয় স্থানাঙ্ক। কোনো গ্যাসের জন্য এদেরকে বলা হয়, এই 3টা রাশিকে বলা হয় তাপগতীয় স্থানাঙ্ক। তাপগতীয় স্থানাঙ্ক বা আমরা বলে থাকি থার্মোডাইনামিক কোঅর্ডিনেট বা তাপগতীয় স্থানাঙ্ক। কারণ স্থানাঙ্ক ছাড়া যেমন একটা বিন্দুকে ডেসক্রাইব করা যায় না, ঠিক তেমনি এই 3টা রাশির প্রত্যেকটি ছাড়া কোনো গ্যাসকে ডেসক্রাইব করা যাবে না। এদেরকে তাপগতীয় চলরাশিও বলে থাকি আমরা। এবং বিজ্ঞানীরা দেখিয়েছেন যে এই 3টা রাশির কোনো একটা যদি কনস্ট্যান্ট থাকে, কোনো একটা রাশি যদি ধ্রুবক থাকে, তাহলে বাকি দুটি নিজেদের মধ্যে একটা সম্পর্ক বা পরিবর্তনের একটা নিয়ম মেনে চলে। যেমন আমরা যদি টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখি তাহলে এই পি ভি নিজেদের মধ্যে একটা সম্পর্ক মেনে চলবে। আমি যদি পি কে কনস্ট্যান্ট, চাপকে কনস্ট্যান্ট রাখি তাহলে ভিটি নিজেদের মধ্যে একটা সম্পর্ক মেনে চলবে। আবার যদি আমি ভি কে কনস্ট্যান্ট রাখি তখন এই পিটি এদের নিজেদের মধ্যে একটা সম্পর্ক মেনে চলবে। এই সম্পর্কগুলাকেই মূলত আমরা গ্যাসের সূত্র বলে থাকি। এই সম্পর্কগুলাকে, 3টা রাশির যে কোনো একটা যদি স্থির থাকে তাহলে বাকি দুটো নিজেদের মধ্যে সম্পর্ক মেনে চলে, একটা নিয়ম মেনে তারা পরিবর্তিত হয়।
এই পরিবর্তনের এই নিয়মগুলোকে যখন আমরা স্টেটমেন্টের সাহায্যে, বিবৃতির সাহায্যে যখন আমরা প্রকাশ করে থাকি, তখন তাকে আমরা বলি গ্যাসীয় সূত্র। সেগুলাকে এই ক্ষেত্রে সর্বপ্রথম আমরা যে সূত্রটি আলোচনা করব সেটা হচ্ছে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, যখন টি কনস্ট্যান্ট থাকবে আমার, তখন বাকি থাকে কি পি এবং ভি। পি এবং ভি অর্থাৎ চাপ এবং আয়তন, এই দুটা তাহলে নিজেদের মধ্যে কি সম্পর্ক মেনে চলবে? এটা হচ্ছে আমাদের প্রথম ঘটনা, ফার্স্ট কেসটা। যখন তাপমাত্রা স্থির থাকবে তখন গ্যাসের চাপ এবং আয়তন নিজেদের মধ্যে যে সম্পর্কটা মেনে চলে সেই সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ পি প্রপোর্শনাল টু 1/v। এই সূত্রটাকে বলা হয় বয়েলের সূত্র। রবার্ট বয়েল 1662 খ্রিস্টাব্দে এই সূত্রটা দিয়েছিলেন। বয়েল এই সূত্রটা আবিষ্কার করেন 1662 সালে। এটিকে বলা হয় বয়েলের সূত্র। তো এটাকে আমরা যদি একটু স্টেটমেন্টের মতো করে বলি, বিবৃতির মতো করে বলি, তাহলে বলতে হবে যে স্থির তাপমাত্রায় কোনো আদর্শ গ্যাসের চাপ এবং আয়তন পরস্পরের ব্যস্তানুপাতিক হয়। পি প্রপোর্শনাল টু 1/v। আবার ভি কে এখানে নিয়ে আসলে আমি ভি প্রপোর্শনাল টু 1/p বলতে পারি। আমরা সাধারণভাবে বলে থাকি চাপ এবং আয়তন পরস্পরের ব্যস্তানুপাতিক। এই ব্যস্তানুপাতিক কথাটার অর্থ হচ্ছে এর মধ্যে একটা রাশি যদি বাড়ে তাহলে আরেকটা কমে, যদি চাপ বাড়ে তাহলে আয়তন কমে যাবে, আর যদি চাপ কমে তাহলে আয়তন বেড়ে যাবে। এবং এই বাড়া কমাটা হচ্ছে অনুপাতটা হবে এরকম, যদি চাপ দ্বিগুণ হয় তাহলে আয়তন 2/1 হবে, আর চাপ যদি অর্ধেক হয় তাহলে আয়তন দ্বিগুণ হবে, এরকম। এই সূত্রটাকে বলা হয় বয়েলের সূত্র। স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ এবং আয়তন পরস্পরের ব্যস্তানুপাতিক হবে, অর্থাৎ চাপ একটা বাড়লে, চাপ যদি বাড়ে বৃদ্ধি পায় তাহলে আয়তন হ্রাস পাবে। চাপ যত গুণ বৃদ্ধি পাবে আয়তন তত ভাগের 1/ভাগ হবে। এখন দেখি আমরা এটাকে, এই স্টেটমেন্ট বা এই বিবৃতিটাকে আমরা গ্রাফের সাহায্যে কিভাবে প্রকাশ করতে পারি। আমরা এখান থেকে লিখেছিলাম P proportional to 1/v, বা v কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আমরা দিতে পারি 1/v। এখান থেকে p ইকুয়াল টু একটা সমানুপাতিক ধ্রুবক, আমরা তার নাম দিলাম k, তাহলে k ডিভাইডেড বাই v। v কে যদি আমি p এর কাছে নিয়ে আসি তাহলে হচ্ছে pv ইকুয়াল টু k। p এবং v এর গুণফল, অর্থাৎ এদের পরিবর্তন যাই হোক না কেন এই দুটির গুণফল সবসময় কনস্ট্যান্ট থাকবে। একটা যত গুণ বাড়বে আরেকটা তত ভাগের 1/ভাগ হবে। এটা যদি দ্বিগুণ হয় এটা 1/2 হবে, অর্ধেক হবে। ফলে 2 আর নিচে 1/2 তে ক্যান্সেল হয়ে আলটিমেটলি পিভিটা কনস্ট্যান্ট থাকে। এখন দেখি তো এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কেমন হয়। আমরা এখন দেখব পিভি দিয়ে যদি আমি গ্রাফ আঁকি তাহলে প্রথম গ্রাফটা হচ্ছে আমার যদি x অক্ষে v এবং y অক্ষে p থাকে, তাহলে এই যে PV ইকুয়াল টু কনস্ট্যান্ট, PV ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই গ্রাফটা হবে একটা রেক্টেঙ্গুলার হাইপারবোলা, একটা আয়তাকার পরাবৃত্ত, এই ধরনের হবে গ্রাফটা। যে কোনো পয়েন্ট থেকে আমি এই গ্রাফের উপর যে কোনো পয়েন্ট থেকে যদি x অক্ষের উপর লম্ব টানি, এটা নিলাম আমি v1, p এর উপরে লম্ব টেনে নিলাম p1, আরেকটা পয়েন্ট নিয়ে এখান থেকে যদি নেই আমি v2, এই পয়েন্টটা যদি হয় p2, আমরা হিসাব করে দেখব যদি আমি এই p1 কে v1 দিয়ে গুণ করি, p1 গুণ v1, এবং এখান থেকে p2 আর এখান থেকে v2 মেপে নিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে একটা নির্দিষ্ট গ্যাসের জন্য, একটা নির্দিষ্ট আইডিয়াল গ্যাসের জন্য এই গুণফলটা ইকুয়াল হবে। এটাই হচ্ছে ব্যস্তানুপাতিকের বৈশিষ্ট্য। আচ্ছা, এখন এই গ্রাফগুলোকে আমরা এমসিকিউ কিছু কোশ্চেন শিখি। এই গ্রাফ থেকে এটা 1 নম্বর গ্রাফ হলো আমাদের। আমি যদি গ্রাফটাকে এভাবে আঁকি, এদিকে v এবং এদিকে যদি আমি 1/p দেই, আমরা v এবং p দিয়ে এঁকেছিলাম, যদি 1/p দেই তাহলে লেখচিত্রটা কেমন হবে? আমরা দেখেছিলাম p প্রপোর্শনাল টু 1/v, v কে এই পাশে নিয়ে আসলে আমি পাবো v প্রপোর্শনাল টু 1/p। v p এর সঙ্গে ব্যস্তানুপাতিক কিন্তু 1/p এর সাথে সমানুপাতিক, তাহলে হবে মূল বিন্দুগামী সরলরেখা। আমরা 9 10 এটাও পড়েছি, দুইটা রাশি যখন সমানুপাতিক হয় তখন তাদেরকে দিয়ে আমি যদি একটি লেখচিত্র অঙ্কন করি, লেখচিত্রটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। যে অর্থাৎ এটা আমরা 9 10 এ পড়েছি, x প্রপোর্শনাল টু যদি y হয়
তাহলে এদিকে x আর এদিকে যদি y হয় আমরা এরকম একটা মূল বিন্দুগামী সরলরেখা পাবো। সেই অনুযায়ী 1/p এর সঙ্গে v এর যে সম্পর্কটা সমানুপাতিক সম্পর্ক, আমরা তখন লেখচিত্রটা এরকম হবে। আর যদি আমার লেখচিত্রটা এরকম হয় যে x অক্ষে 1/v আর y অক্ষে আমি p দেই, তখনও কিন্তু একই কথা, এই 1/v কিন্তু p এর সাথে সমানুপাতিক, তখনও আমি একটা মূল বিন্দুগামী সরলরেখাই পাবো। আচ্ছা, এখন আমি একটি ভিন্ন বিষয় দেখাচ্ছি তোমাদের। এই x অক্ষে v, y অক্ষে যদি আমি pv নেই, তাহলে লেখচিত্রের ধরনটা কেমন হবে? এখানে পিও নিলাম না, 1/p নিলাম না, আমি নিলাম pv। আমরা বয়েলের সূত্র পড়তে গিয়ে আমি দেখেছিলাম pv সমান হচ্ছে আমার কনস্ট্যান্ট, অর্থাৎ এই দুটার মধ্যে একটা যেই হারে পরিবর্তন হবে, যেই হারে বৃদ্ধি পাবে, আর একটা সেই হারে হ্রাস পাবে, ফলে এদের গুণফল কনস্ট্যান্ট। কাজে আমার যদি এখানে v এর মান বাড়েও pv এর মান কিন্তু বাড়বে না, pv কিন্তু কনস্ট্যান্ট থেকে যাবে। তাহলে লেখচিত্রটা হবে এই v অক্ষের সমান্তরাল। এখানে আয়তন বাড়ছে কিন্তু pvটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, তার কোনো হ্রাস বৃদ্ধি নেই। ধরো আমার T1 তাপমাত্রায় Vp, আমি একটা টেম্পারেচার বেছে নিলাম T1। এই তাপমাত্রায় একটা লেখচিত্র পেলাম আমি। একটা রেক্টেঙ্গুলার হাইপারবোলা। আরেকটা টেম্পারেচার, সেখানে আরেকটা রেক্টেঙ্গুলার হাইপারবোলা। যদি টেম্পারেচার T1 এর জন্য আমি তিনটা টেম্পারেচার নিলাম, এখানে T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন যদি T3 হয়, এই ক্ষেত্রে T1, এটা T2, এটা হচ্ছে আমার T3। তাহলে লেখচিত্রগুলোর ধরন এরকম হবে, এরা পরস্পরের সমান্তরাল হবে, কেউ কাউকে ছেদ করবে না। আচ্ছা, এখন যদি আমি লেখচিত্রের আরেকটা ধরন নেই, সেটা হচ্ছে আমার x অক্ষে p এবং y অক্ষে যদি আমি 1/v নেই, T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আমি একটা মূল বিন্দুগামী সরলরেখা পেলাম। এখানে আমার টেম্পারেচার ফিক্স, কিন্তু সেটা T1 ডিগ্রি কেলভিন, T1 কেলভিন। এর থেকে একটু কম টেম্পারেচার T2 কেলভিন যদি আমি নেই, তখন এই লেখচিত্রটা এরকম হলো T2 কেলভিন। এটা এই লেখচিত্রের জন্য এটা ফিক্সড। এরপর যদি টেম্পারেচার আরেকটু কমিয়ে আমি T3 নেই, তখন লেখচিত্রটা ধরন হবে এরকম। এই ক্ষেত্রে এটা এখানে T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3। এই লেখচিত্রগুলো আমাদেরকে যা শিখতে হবে এমসিকিউতে এগুলা আসবে, এমসিকিউর জন্য। আচ্ছা, বয়েলের সূত্র সম্পর্কিত আরো কিছু কথা আমরা বলতে পারি। সেটা হচ্ছে, এটা তোমরা তাপগতিবিদ্যা পড়বে, তোমাদের সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়টা যে তাপগতিবিদ্যা, সেখানেও তোমরা এটা পাবে। সেটা হচ্ছে, আমরা যখন P প্রপোর্শনাল টু 1/v দেই, সেখানে আমাদের কন্ডিশন ছিল টেম্পারেচার কনস্ট্যান্ট। এই যে টেম্পারেচার কনস্ট্যান্ট, এই তাপমাত্রা স্থির রেখে চাপ এবং আয়তনের মধ্যে যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাকে আরেকটা নামও দেওয়া হয়। বয়েলের সূত্রতে আমরা বলেছি এই পরিবর্তনের আরেকটা নাম আছে, সেটা হলো সমুষ্ণ পরিবর্তন। তাপমাত্রা স্থির রাখছে, উষ্ণতা স্থির, এই জন্য এই পরিবর্তনটাকে সমুষ্ণ পরিবর্তন আমরা বলে থাকি। এবং এই যে কার্ভটা আমরা এঁকেছিলাম PV বা VP, যে কার্ভটা আমরা এঁকেছিলাম, এই কার্ভটাকে আইসোথার্ম বা সমুষ্ণ লেখ বলা হয়। আইসোথার্ম অথবা সমুষ্ণ লেখ বা সমুষ্ণ লেখচিত্র, এই নামেও আমরা এটাকে অভিহিত করে থাকি। আচ্ছা মেয়েরা, মোটামুটি বয়েলের সূত্র সম্পর্কিত কিছু আলোচনা করলাম। এখন হচ্ছে আরেকটা সূত্র পড়ি আমরা, সেটা হচ্ছে চার্লসের সূত্র। সূত্রগুলির মধ্যে থেকে প্রথম সূত্রটা যেটা পড়লাম, এটাকে আমরা বলেছি বয়েলের সূত্র। রবার্ট বয়েল এই সূত্রটা আবিষ্কার করেছিলেন, তিনি ইংরেজ বিজ্ঞানী ছিলেন। এখন 1787 সালে ফ্রান্সের একজন বিজ্ঞানী, তার নাম চার্লস, তিনি যখন চাপ স্থির থাকবে, P কে কনস্ট্যান্ট রাখলে, P কে যদি আমি কনস্ট্যান্ট রাখি, তখন আমার বাকি থাকে V এবং T, এই দুটার মধ্যে কি সম্পর্ক হয়, এই সম্পর্কিত
সূত্র তিনি দিয়েছেন। এই সূত্রটাকে চার্লসের নাম অনুসারে বলা হয় চার্লসের সূত্র। এটা গ্যাসের সূত্রগুলির মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, চার্লসের সূত্র বা দ্বিতীয় সূত্র বলি আমরা এটাকে। ইনি এই ভদ্রলোক ছিলেন ফ্রান্সের। তিনি বলেছেন, আচ্ছা সরাসরি সূত্রে যাবার আগে আমরা একটু আলোচনা করি নেই। একটা গ্যাসের আমরা কিছু টেম্পারেচার, প্রথমে আমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন একটা গ্যাসের আয়তন হচ্ছে V0। এরপরে যখন গ্যাসের তাপমাত্রা 0 থেকে বেড়ে 1 ডিগ্রি সেলসিয়াস হলো, তখন এই আয়তনটা বাড়ে। তাপ দিলে গ্যাসের আয়তন বাড়ে। গ্যাসকে যখন তাপ প্রয়োগ করা হয়, সে সেই তাপটা গ্রহণ করে, তাপ গ্রহণ করার ফলে তার তাপমাত্রা বাড়ে, আর এই তাপমাত্রা বাড়ার ফলে গ্যাসের আয়তন বাড়ে। হ্যাঁ, এখানে চাপটাকে স্থির রেখে, পি কে কনস্ট্যান্ট রেখে, আমার এই পুরো সূত্রে পি কনস্ট্যান্ট থাকবে। পি কে কনস্ট্যান্ট রেখে তাপমাত্রার সাথে আয়তনের কি পরিবর্তন হয় সেটা আমরা দেখব। তো কি পরিমাণ বাড়বে, এখন আমি 1 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি আমি টেম্পারেচার বৃদ্ধি করলাম, এগুলো সেলসিয়াস। এই টেম্পারেচারগুলো বাড়ছে আমার সেলসিয়াসে, সেলসিয়াস স্কেলে আমি হিসাব করছি। তাহলে 1 ডিগ্রি যদি তাপমাত্রা বাড়ে, তাহলে গ্যাসের আয়তন বাড়বে কতটুকু? চার্লস বলছেন এই আয়তন 0 ডিগ্রিতে যে আয়তন ছিল সেটা তো আছেই, সেই সঙ্গে 0 ডিগ্রির আয়তনের 273 ভাগের 1 ভাগ, 273 ভাগের 1 ভাগ, V0 ডিভাইডেড বাই 273। এই আয়তনটা হবে টোটাল এতটুকু। এরপরে যদি আমার এখান থেকে যদি আমি আরো 1 ডিগ্রি বৃদ্ধি করি, 2 ডিগ্রি সেলসিয়াস করি, তাহলে 0 ডিগ্রিতে যেটা ছিল সেটা তো থাকবেই, তার সাথে থাকবে 273 ভাগের 0 ডিগ্রি আর 273 ভাগের 2 ভাগ, অর্থাৎ 2V0 ডিভাইডেড বাই 273 এতটুকু হবে। এভাবে আমি 1 ডিগ্রি সেলসিয়াস করে করে যদি টেম্পারেচার বৃদ্ধি করি এবং সর্বশেষ যদি আমার তাপমাত্রা বৃদ্ধি হয় থিটা ডিগ্রি, তাহলে রাশিটা কি দাঁড়াবে? থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন বাড়লো, তখন 0 ডিগ্রিতে যা ছিল সেটা তো আছেই, তার সঙ্গে 0 ডিগ্রি এর 273 ভাগের থিটা। আয়তনের অবস্থা হবে এরকম। এটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন। আমরা যদি এটাকে ভি থিটা বলি, তাহলে ভি থিটা ইকুয়াল টু V0 প্লাস V0 থিটা ডিভাইডেড বাই 273। এই রাশিটাকে, এটাই হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। সেলসিয়াস স্কেলে টেম্পারেচার ইনক্রিজটা যখন সেলসিয়াস স্কেলে আমি পরিমাপ করব, তখন চার্লসের সূত্রের গাণিতিক রূপটা হচ্ছে এটা। এটাকে আমরা এভাবে স্টেট করতে পারি, স্টেটমেন্ট আমরা এভাবে দিতে পারি, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি মানে কিন্তু 1 ডিগ্রি, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য কোন গ্যাসের আয়তন হবে 0 ডিগ্রির আয়তনের সাথে 0 ডিগ্রিতে যে আয়তন ছিল তার 273 ভাগের 1 ভাগ করে করে বৃদ্ধি পাবে প্রতি 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য। এটাই হচ্ছে চার্লসের সূত্র। এখন এইটাকে যদি আমরা গ্রাফের সাহায্যে দেখাই থিটার সাথে, এখানে আমার ভ্যারিয়েবল হচ্ছে দুটো, একটা হচ্ছে টেম্পারেচার থিটা আর একটা হচ্ছে আয়তন ভি থিটা। আমি যদি এক্স অক্ষে থিটা, এটা হলো ডিগ্রি সেলসিয়াসে, এবং ওয়াই অক্ষে যদি ভি আয়তনকে যদি আমি সেট করি, এটা হচ্ছে আমার 0 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার 0। এখানে 0 ডিগ্রিতে, এখানে একটা জিনিস আমরা জানি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কিন্তু শূন্য হয় না, গ্যাসের একটা নির্দিষ্ট আয়তন থাকে। আমি সেই আয়তনের নাম দিলাম V0। 0 ডিগ্রি টেম্পারেচারে তার আয়তন কিন্তু V0। এখন এরপরে যখন আমি 1 ডিগ্রি করে তাপমাত্রা বাড়াবো, তখন গ্যাসটার আয়তন বাড়বে এবং এই বৃদ্ধিটা এখান থেকে এরকম একটা সরলরেখা মেনটেন করবে। আমি যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে এরকম একটা সরলরেখা পাবো। এই ধরনের হবে লেখচিত্রের ধরনটা। তোমরা জ্যামিতিতে দেখেছো y mx + c, এই ধরনের সরলরেখার লেখচিত্র কেমন হয়, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা, এটা x, এটা হলো আমার y, একটা মূল বিন্দুগামী আমি সরলরেখা হবে না, এখানে y অক্ষকে ছেদ করবে, এই সরলরেখাটা y অক্ষকে ছেদ করবে এবং যেখানে ছেদ করবে ওই অংশটুকু, মূল বিন্দু থেকে ওই অংশটুকুই হচ্ছে c।
মূল বিন্দু থেকে ওই অংশটুকুনি হচ্ছে সি। আমার এটা হচ্ছে এই লেখচিত্রটা, এই যে y = mx + c এই টাইপের, অনেকটা এই ধরনের। এখন যদি আমি এই গ্রাফটাকে x অক্ষকে যদি পিছনের দিকে বাড়াই, তাহলে পিছনের দিকে হবে -θ। x অক্ষের পজিটিভ দিকে যদি +θ হয়, নেগেটিভ x এর দিকে হবে -θ। টেম্পারেচার তো মাইনাস হয়। আমি যদি এখন 0 ডিগ্রি থেকে তাপমাত্রা কমাই, তখন গ্যাসের আয়তন কমবে। কমে কমে যেই তাপমাত্রাতে এই লেখচিত্রটা আমার x অক্ষকে, টেম্পারেচার অ্যাক্সিসকে ছেদ করবে, আমরা যদি গ্রাফ থেকে হিসাব করি 1 2 3 করে, এই তাপমাত্রাটা পাবো আমি -273 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই মাইনাস টেম্পারেচার কমিয়ে কমিয়ে, বাঁ দিকে টেম্পারেচার কমছে, টেম্পারেচার কমিয়ে কমিয়ে যদি -273 তে আমি পৌঁছতে পারি, তাহলে গ্যাসের আয়তন শূন্য হবে। এখানে x অক্ষের উপর y এর আয়তন শূন্য, এই টেম্পারেচার অ্যাক্সিসের উপরে v এর মানটা 0 হবে। টেম্পারেচার কমিয়ে কমিয়ে যদি আমি -273 তে পৌঁছতে পারি, তখন গ্যাসের আয়তন হয়ে যায় শূন্য। এখানে একটা বিশেষ জিনিস আমরা শিখতে পাবো, সেটা হচ্ছে এই যে টেম্পারেচার কমিয়ে আমি -273 তে নিয়ে গেলাম এবং কোনো গ্যাসের ভলিউমকে আমি বললাম যে 0 হয়ে গেছে, এটা কিন্তু বাস্তবে সম্ভব হয় না। কারণ এই -273 তে পৌঁছার আগেই গ্যাস লিকুইড হয়ে যায়। গ্যাসের তাপমাত্রা যখন কমতে থাকে, তখন গ্যাস তার ঘনত্ব বাড়ে, ঘনত্ব বাড়ার সাথে সাথে একটা বিশেষ নেগেটিভ টেম্পারেচারে সে লিকুইড হয়। তাহলে লিকুইড হয়ে গেলে তার জন্য তার গ্যাসের সূত্র প্রযোজ্য হবে না, তখন আর গ্যাসকে, প্রকৃতপক্ষে বাস্তবে আমরা কোনো গ্যাসকেই এই টেম্পারেচারে পৌঁছাইতে পারি না এবং কোনো গ্যাসের আয়তন শূন্য করা এটা সম্ভব হয় না। আরেকটা বিশেষ জিনিস আমরা এখান থেকে শিখব, সেটা হচ্ছে এই তাপমাত্রার, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন থিওরিটিক্যালি 0 হচ্ছে, আমি এটা গ্রাফিক্যালি 0 হচ্ছে, আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমি দেখাতে পারছি বা অঙ্ক করে আমি দেখাতে পারছি। এটা -273 তে ভলিউম 0 হয়। আমরা যদি এখানে v থিটাতে দেই, -273 যদি নেই থিটার পরিবর্তে, তাহলে আমি পাবো v0 প্লাস থিটা হচ্ছে -273 v0 ডিভাইডেড বাই 273। এখানে 273 ক্যান্সেল হয়ে আসবে -v0, v0 v0 = 0। আমার গাণিতিকভাবে এবং গ্রাফিক্যালিও আমি দেখাতে পারছি যে এই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হচ্ছে। কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ তত্ত্বীয়, থিওরিটিক্যাল। অঙ্ক করে আমি এটা দেখাতে পারি, প্র্যাকটিক্যালি আমরা এখানে পৌঁছতে পারি না। কোনো গ্যাসের আয়তন শূন্য হওয়াও সম্ভব নয় এবং তার আগেই গ্যাসটা তরল হয়ে যায়, তরলের জন্য তার গ্যাসের সূত্র প্রযোজ্য হয় না। কাজেই এটা হচ্ছে সম্পূর্ণ এই যে টেম্পারেচার এই মানে পৌঁছানো, এটা একটা সম্পূর্ণ তাত্ত্বিক ধারণা, থিওরিটিক্যাল ধারণা। এটা প্র্যাকটিক্যালি এখানে পৌঁছানো সম্ভব হয় না। তারপরেও যাই হোক, আমরা থিওরিটিক্যালি বা গ্রাফিক্যালি তো আমি পৌঁছাতে পারছি। এবং এই তাপমাত্রাটা হচ্ছে কোনো বস্তুর জন্য মানুষের কল্পনার সীমার ভিতরে এটা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। কারণ আমি যদি তাপমাত্রা এর থেকেও কম করি, এই -273 থেকেও যদি আমি আরও কমাতে চাই, তখন আমার গ্রাফটা এদিকে চলে আসে। গ্রাফটা এদিকে চলে আসা মানে হচ্ছে কি, এই গ্যাসটা তখন নেগেটিভ, এদিকে এটা যদি v হয় তাহলে এদিকে হবে -v হবে, এদিকে গ্যাসের আয়তনটা তখন নেগেটিভ হয়ে যায়। কোনো গ্যাসের বা কোনো পদার্থের আয়তন নেগেটিভ, মাইনাস সামথিং আয়তন, এটা একটা অর্থহীন কথা, এই কথার কোনো অর্থ হয় না। অর্থাৎ এই তাপমাত্রার থেকে নিচে নামানো সম্ভব নয় কোনো গ্যাসকে, কোনো গ্যাসের তাপমাত্রা -273 থেকে নামানো সম্ভব নয়। এই জন্য, এবং এই তাপমাত্রা যেহেতু গ্যাসের আয়তন শূন্য হচ্ছে, এই জন্য এই তাপমাত্রার একটা বিশেষ নাম আছে, সেটা হচ্ছে অ্যাবসোলিউট জিরো বা পরম শূন্য তাপমাত্রা। অ্যাবসোলিউট জিরো বা পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা। এই পরম শূন্য তাপমাত্রায় পৌঁছানো প্র্যাকটিক্যালি আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা এখানে অঙ্ক করে থিওরিটিক্যালি বা গ্রাফিক্যালি পৌঁছাতে পারি। আর একটা ডেফিনিশন যদি জানতে চাওয়া হয় আমাদের কাছে, তাহলে ডেফিনিশনটা এরকম হবে, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়। এই তাত্ত্বিক কথাটা বলাটা খুব ইম্পর্টেন্ট এখানে, কারণ প্র্যাকটিক্যালি তো আমরা এখানে পৌঁছতে পারি না। যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, সেই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। আচ্ছা,
এখন আমরা এই চার্লসের সূত্র নিয়ে আরো কিছু কাজ করি। আমরা চার্লসের সূত্রের গাণিতিক রূপটা পেয়েছিলাম এরকম, প্লাস v0 থিটা ডিভাইডেড বাই 273। এখান থেকে আমি যদি এখন v0 কমন নেই তাহলে পাবো 1 প্লাস থিটা বাই 273। v0 এখান থেকে 273 প্লাস থিটা ডিভাইডেড বাই 273। এখন কোন টেম্পারেচার, কোন সেলসিয়াস টেম্পারেচারের সাথে যদি 273 যোগ করা হয়, থিটা প্লাস 273, এটাকে কেলভিন স্কেল বলে থাকি আমরা। এটা আমরা জানি, 9 10 এটা আমরা পড়েছি। কেলভিন, সেলসিয়াস যেমন একটা স্কেল, তাপমাত্রা পরিমাপের একটা স্কেল, কেলভিন স্কেলটাও বা গরম স্কেলটাও আরেকটা স্কেল। কেলভিন স্কেলে কোনো টেম্পারেচার পেতে হলে সেলসিয়াস স্কেলের টেম্পারেচারের সাথে টেম্পারেচারের যে ভ্যালু তার সাথে 273 যোগ করতে হয়, তাহলে আমরা কেলভিন স্কেলের টেম্পারেচার পেয়ে থাকি। তো আমি যদি এখানে এখন কেলভিন টেম্পারেচারটা সেট করি এখানে, তাহলে এখানে পাবো আমি T ডিভাইডেড বাই 273, অর্থাৎ v থিটা ইকুয়াল টু v0 ডিভাইডেড বাই 273 ইন্টু T। এখন এই রাশিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, কারণ v0 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন, যেহেতু টেম্পারেচার এখানে ফিক্সড 0, কাজে আয়তনটাও 0, আয়তনটাও ফিক্সড। আর 273 তো আরেকটা ফিক্সড নাম্বার, একটা ধ্রুব সংখ্যা, একটা ধ্রুব সংখ্যাকে আরেকটা ধ্রুব সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল আরেকটা ধ্রুব সংখ্যাই হবে। আমরা যদি এটাকে এখান থেকে রিমুভ করি তাহলে আমি পাবো v থিটা প্রপোর্শনাল টু T। এখন যেহেতু কেলভিন স্কেলে চলে গেছি তাহলে আর থিটা লেখার দরকার নেই আমার, এখানে vt লিখতে পারি, না লিখলেও চলে, অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে চার্লসের সূত্রের আরেকটা রূপ এবং একটু সহজ, কম্পারেটিভলি সহজ। আমরা একটু আগে যে বিস্তৃতভাবে পড়েছিলাম তার তুলনায় একটু সহজ। তাপমাত্রাকে যদি আমি কেলভিন স্কেলে বা পরম স্কেলে পরিমাপ করি তাহলে আয়তনের সাথে তার সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ চাপ যদি স্থির থাকে, P যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে কোনো গ্যাসের আয়তন হচ্ছে তার পরম তাপমাত্রা সমানুপাতিক। এখন যদি আমি এই কেলভিন স্কেলের সাথে লেখচিত্র অঙ্কন করি তাহলে কি হবে, x অক্ষে T এবং y অক্ষে যদি v হয়, যেহেতু সমানুপাতিক আমি মূল বিন্দুগামী একটা সরলরেখা পাবো। এটাই হচ্ছে আমার চার্লসের সূত্র। আজকে এই পর্যন্ত থাক, আমরা এরপর এই গ্যাসের আরো কিছু সূত্র আছে সেগুলো পড়বো ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের সবাইকে দাওয়াত দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।